না তাদের বিচার প্রক্রিয়া। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালকে অকার্যকর করে রাখা হয়েছে, এরপরেই শুরু হয়েছে এর পেছনে এদেরকে বিতর্কিত করার একটা ষড়যন্ত্র। তো আমরা সেই প্রতিবাদে আজকে এখানে আমাদের প্রোগ্রামটি দিয়েছি। আমি এই প্রোগ্রামটি সঞ্চালনা করার জন্য আহ্বান জানাচ্ছি জনাব মোহাম্মদ ফয়সাল আহমেদকে। ধন্যবাদ সাকিব ভাইকে। আসলে সময় খুবই সংক্ষিপ্ত, আমাদের অতিরিক্ত কথা বলার কোনো সুযোগ নেই। মাইকের আওয়াজটা একটু বাড়ায়েন, একটু বাড়াই দিয়ে মাইকের আওয়াজটা। এই পর্যায়ে বক্তব্য রাখবে থোয়াই চিংমংচাক। থোয়াই চিংমংচাক। আসসালামু আলাইকুম। আপনারা সকলে জানেন আমরা আজকে কেন দাঁড়িয়েছি। আমি বেশি কিছু বলবো না, কারণ অনেকে কথা বলবে। আমি একটুকু বলতে চাচ্ছি, তাজুল, অ্যাডভোকেট তাজুলকে, এটা তো আপনারা সকলে জানেন, উনি যখন আপনার বাংলাদেশে ফ্যাসিস্ট হাসিনা যুদ্ধাপরাধীদের বিচার করছিল, ঠিক ওই সময় আসামি পক্ষের বিচারকদের আইনজীবী কয়েকজনের মধ্যে তিনি একজন। এখন কিছু লোক ওনাকে ফ্যাসিস্ট হাসিনার দোষর বলে দায় চাপিয়ে দেওয়ার চেষ্টা করছে। আমি স্পষ্ট বার্তায় বলতে চাই, তাজুল ইসলাম একজন দেশপ্রেমিক ব্যক্তি। ওনাকে দেশদ্রোহী কিংবা ফ্যাসিস্ট হাসিনার দোষর বানানোর অপচেষ্টা চালাবেন না। আপনারা অপচেষ্টা চালালে এই বাংলাদেশের যে বৈষম্য বিরোধী ছাত্র জনতা এবং এই বাংলাদেশের জনগণ রুখে দাঁড়াবে। ধন্যবাদ থোয়াই চিংমংচাককে। এই পর্যায়ে বক্তব্য রাখবে ইমাম উদ্দিন। দেশবাসী, সময় খুবই সংক্ষিপ্ত, কথা একটাই, এই ট্রাইব্যুনালের বিরুদ্ধে যে বা যারা কোনো চক্র যদি কোন রকমের ষড়যন্ত্র করার চেষ্টা করে তাদেরকে দাঁত ভাঙ্গা জবাব দেওয়া হবে। তারাই হবে পার্শ্ববর্তী দেশের দোসর তাবেদার। ওদেরকে আমরা হাত পা ভেঙে দেশ থেকে তাড়াবো। সাবধান করে দিতে চাই, দেশের বিরুদ্ধে আমরা কঠিন ভাবে মোকাবেলা করব। তাই রয়ের এজেন্ট, ভারতের তাবেদার দল যারা আছে তাদেরকে সাবধান করে দিতে চাই, আমার দেশের বিরুদ্ধে কোন রকমের ষড়যন্ত্র আমরা বরদাস্ত করব না। এই বলে আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। ধন্যবাদ ইমাম উদ্দিনকে। এই পর্যায়ে বক্তব্য রাখবে মাওলানা আরিফ বিল্লাহ। প্রিয় বন্ধুগণ, অত্যন্ত ভারাক্রান্ত হৃদয়ে আজকে কথা বলতে হচ্ছে। অ্যাডভোকেট তাজুল ইসলামের পরিচয় সারা বাংলাদেশের মানুষ জানে। অ্যাডভোকেট তাজুল ইসলাম হলেন সেই ব্যক্তি, হাসিনার দোসররা যখন এই সুপ্রিম কোর্টে জামাতের নেতা সহ বিএনপি সহ বিভিন্ন দলের নেতাদেরকে গণহত্যার আদেশ দিচ্ছিল, ওই সময়ে অ্যাডভোকেট তাজুল ইসলাম সিনার টান করে তার উকালতি। অ্যাডভোকেট তাজুল ইসলামের ইতিহাস যদি কেউ জানতে চান, জামালপুরে ফিরে যান। আমি বলছি জামালপুরে ফিরে যান, জামালপুরে আমারও জন্ম। এই অ্যাডভোকেট তাজুল ইসলামের 14 পুরুষের ইতিহাস খুঁজে আসুন, পাকিস্তান পিরিয়ড থেকে খুঁজে আসুন। তারা 14 পুরুষ দেশপ্রেমী ছিলেন। তার বাবার ইতিহাস খুঁজে আসুন, 14 পুরুষ দেশপ্রেমী। অ্যাডভোকেট তাজুল ইসলামকে নিয়ে যারা ষড়যন্ত্র করছেন তাদেরকে একটি বিষয় মনে করিয়ে দিতে চাই। হাসিনার দোসররা ষড়যন্ত্র করেছিল, আপনারাও হাসিনার টাকা খেয়ে, ইসরায়েলের টাকা খেয়ে, ভারতের তাবেদারি করে অ্যাডভোকেট তাজুল ইসলামের বিরুদ্ধে যারা উঠে পড়ে লেগেছেন, তারাই 24-এর গণঅভ্যুত্থানকে
নস্যাৎ করবার একটি নীল নকশা এঁকেছে। প্রিয় বন্ধুগণ, সময় সংক্ষিপ্ত, কথা বলতে হবে সংক্ষিপ্ত। তবে আরেকটি কথা বলে যাই, অ্যাডভোকেট তাজুল ইসলামকে নিয়ে যারা ষড়যন্ত্র করছেন তাদেরকে দাঁত ভাঙা জবাব দেওয়া হবে। অ্যাডভোকেট তাজুল ইসলামকে যখন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর হিসেবে নিয়োগ দেওয়া হয়েছিল, সারা বাংলাদেশের প্রত্যেকটি মানুষ তাকে শুভেচ্ছা জানিয়েছে। কারণ অ্যাডভোকেট তাজুল ইসলামের মতো একজন সৎ এবং নিষ্ঠাবান আইনজীবী দ্বিতীয় আরেকটি পাওয়া দুষ্কর। শুধু অ্যাডভোকেট তাজুল ইসলাম বাংলাদেশের সম্পদ নয়, সারা বিশ্বের অ্যাডভোকেট তাজুল ইসলাম সম্পদ। অ্যাডভোকেট তাজুল ইসলামের মতো যদি দ্বিতীয় আরেকটি ব্যক্তি পয়দা হয় বাংলাদেশে, সেটাও অ্যাডভোকেট তাজুল ইসলামের হাত দিয়েই হবে। প্রিয় বন্ধুগণ, সর্বশেষ একটি কথাই বলে যাচ্ছি, অ্যাডভোকেট তাজুল ইসলামকে যারা নিয়ে নীল নকশা আকার দুঃস্বপ্ন দেখছেন, আপনাদের পরিণতি খুব ভয়ঙ্কর হবে। আপনাদের পরিণতি খুব ভয়ঙ্কর হবে। আজকে সুপ্রিম কোর্ট প্রাঙ্গণ থেকে আপনাদেরকে হুঁশিয়ারি করে যাচ্ছি। ধন্যবাদ। ধন্যবাদ আরিফ বিল্লাহ ভাইকে। গতকালকে আওয়ামী লীগের কিছু দোসরেরা অ্যাডভোকেট তাজুল ইসলামের বিরুদ্ধে হাইকোর্টের ভিতরে মিছিল করেছিল। তাদেরকে চোখ রাঙিয়ে বলতে চাই, ইসলামী চলবে না, এখন স্বাধীন রাষ্ট্র। আওয়ামী লীগের সময় সিনা টান করে দাঁড়িয়েছিলাম, এখন তো স্বাধীন দেশ, এখন সিনা একটা না দুটা সিনা হয়েছে আমাদের। পিঠের চামড়া থাকবে না, স্টেট ফরওয়ার্ড কথা, পিঠের চামড়া রাখবো না ইনশাল্লাহ আমরা। এই পর্যায়ে বক্তব্য রাখবে সাকিব হোসাইন। আমি আজকে এখানে আমাদের ডাকে যারা সাড়া দিয়েছেন এবং সাংবাদিকবৃন্দ যারা উপস্থিত হয়েছেন সকলকে আন্তরিক ধন্যবাদ জানাই। খুবই হৃদয় বিদারক একটি ঘটনা। বাংলাদেশের আদালতের কি পরিস্থিতি ছিল বিগত আওয়ামী ফ্যাসিস্ট শাসনে আপনারা সকলেই জানেন। আমরা 5 আগস্ট বাংলাদেশের ছাত্র নাগরিক অভ্যুত্থানের মাধ্যমে বাংলাদেশের সকল সেক্টরের পাশাপাশি আইন আদালতকেও আমরা জঞ্জাল মুক্ত করার একটা চেষ্টা করেছি এবং আমরা সেটা মুক্ত করতে পেরেছি বলে আমরা মনে করি। বাংলাদেশের ছাত্র জনতার ম্যান্ডেট নেওয়া আদালতে দাঁড়িয়ে বাংলাদেশের ছাত্র নাগরিকদের বুকে গুলি চালানো গণহত্যাকারীদের বিচারের জন্য গঠিত আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর অ্যাডভোকেট তাজুল ইসলামের বিরুদ্ধে যে ধরনের অ্যালিগেশন দেওয়া হয়েছে, সেই অ্যালিগেশনের সত্যতা প্রমাণ করতে না পারলে ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নূরকে এই আদালতের বারান্দায় আবার আসতে হবে। আমরা তাকে স্পষ্ট ভাষায় বলে দিতে চাই, আজকে সে ক্ষমা চেয়েছে, ক্ষমা আমরা ছাত্র নাগরিকরা করব না। এটা অ্যাডভোকেট তাজুল ইসলামের একমাত্র বিষয় নয়, এটি বাংলাদেশের ছাত্র নাগরিকের ম্যান্ডেট নেওয়া যে আদালত, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল, যেখানে গণহত্যাকারীদের বিচার হবে, সেই গণহত্যাকারীদের বিচারের যে জায়গা, সেই জায়গাটি থেকে কলঙ্কিত করার জন্য, সেই জায়গাটি থেকে প্রশ্নবিদ্ধ করার জন্য তারা এই কাজটি করেছে বলে আমার মনে করি। কারণ আমরা তাদের সাম্প্রতিক কর্মকাণ্ড পর্যবেক্ষণ করেছি। সেই কর্মকাণ্ডগুলোতে দেখেছি বাংলাদেশের যে ছাত্র নাগরিক জনতার যে সরকার, সেই সরকারের বিপক্ষে অবস্থান নিয়েছে। এই উপদেষ্টাদের মধ্যে 2-1 জনের সাথে তাদের ভালো সম্পর্ক থাকার সুবাদে শুধু তাকে বাদ দিয়ে আর সকলের পেছনে তারা লেগেছে। বাংলাদেশের ছাত্র নাগরিক যে প্রতিনিধি উপদেষ্টা প্যানেলে আছে তাদের বিরুদ্ধেও লেগেছে। আমরা এখানে স্পষ্ট একটা ষড়যন্ত্রের গন্ধ পাচ্ছি। বাংলাদেশে যারা গণহত্যা চালিয়েছে তাদের আতাতের ব্যাপারেও আমরা জেনেছি। তো এই গণহত্যাকে প্রশ্নবিদ্ধ করার জন্য এই যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালটি গঠিত হয়েছে, সেই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালকে প্রশ্নবিদ্ধ করার জন্য গতকাল হাইকোর্ট চত্বরে কিছু বটতলার উকিল নিয়ে, যাদেরকে নুরুল হক নূর তার নিজস্ব ক্ষমতা বলে
আইন মন্ত্রণালয়ের ক্ষমতা বলে বিভিন্ন জায়গায় এবং সুপ্রিম কোর্টের বিভিন্ন কোর্টে সহকারী অ্যাটর্নি জেনারেল, পাবলিক প্রসিকিউটর এরকম দায়িত্ব দিয়েছে। এই ছেলেগুলোকে নিয়ে সুপ্রিম কোর্টের আইনজীবী পরিচয় দেয়, কিন্তু তাদের ভাষা হচ্ছে সন্ত্রাসীদের মতো, তাদের আচরণ ক্রিমিনালের মতো, তাদের চালচলন কপট ব্যক্তিদের মতো। এই কপট ব্যক্তিদেরকে হাইকোর্ট থেকে হাইকোর্টে অবাঞ্ছিত ঘোষণা করতে হবে। আমি বলতে চাই, অ্যাডভোকেট তাজুল ইসলাম সহ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালকে বিতর্কিত করার জন্য যে ষড়যন্ত্র করা হয়েছে, এই ষড়যন্ত্রটি মনে করি আওয়ামী ফ্যাসিস্টদের পক্ষ থেকে প্রেসক্রাইব করা ইন্ডিয়া এবং রয়ের প্রেসক্রিপশনে এই ধরনের একটি কাজ করা হয়েছে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালকে বিতর্কিত করতে পারলে, এখান থেকে তাজুল ইসলামকে সরিয়ে দিতে পারলে, তাদের মতো করে একটা লোক বসিয়ে যেন তেন একটা বিচার করে বাংলাদেশে সেই গণহত্যাকারীদেরকে বাঁচিয়ে দেওয়ার একটা প্রচেষ্টা, এটাই আমি মনে করি। তো এই প্রচেষ্টা বাংলাদেশের ছাত্র নাগরিকরা এই প্রচেষ্টাকে নস্যাৎ করে দেবে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে একটা হাত যে দেওয়ার চেষ্টা করবে, সেই হাত আমরা ছাত্র জনতা কেটে নেব ইনশাল্লাহ। আমি সর্বশেষে যেটি বলতে চাই, নুরুল হক নূরের সাম্প্রতিক কর্মকাণ্ড, জুলাই গণ অভ্যুত্থানে যারা নিহত হয়েছে, যারা আহত হয়েছে, যারা এই গণ অভ্যুত্থানকে নেতৃত্ব দিয়েছে, তাদের যে চেতনা, তাদের যে স্পিরিট, সেই স্পিরিটের বিপরীতে অবস্থান করছে তার রাজনৈতিক কর্মকাণ্ড। আমি তাকে ঘিরে একটি স্লোগান তৈরি করেছি, শেখ মুজিব হাসিনার পরে নুরু, ফ্যাসিবাদী স্বৈর শাসনের নতুন শুরু। আমি মনে করি এই যে নুরুর ঘাড়ে আওয়ামী লীগ ভর করেছে, বিভিন্ন জায়গায় আওয়ামী লীগের নেতাদের সাথে আঘাত করে তাদেরকে তার কমিটিতে ঢুকিয়েছে, নুরুর ঘাড়ে ফ্যাসিস্টরা ভর করেছে, ইন্ডিয়া ভর করেছে। তার ব্যাপারে বাংলাদেশের মানুষকে সচেতন করার জন্যই, তার ব্যাপারে বাংলাদেশের নাগরিকদেরকে তার ব্যাপারে চোখ রাখার জন্য আজকে আমাদের এই সমাবেশের নাম দেওয়া হয়েছে নভেম্বর সতর্কতা সমাবেশ। নুরুল হক নূর সহ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এবং গণহত্যাকারীদের বিচারকে যারা বাধাগ্রস্ত করতে চায়, তাদের সকলের ব্যাপারে সতর্কতা দেওয়ার জন্য আজকের আমাদের এই সমাবেশ, যেটির নাম দিয়েছি আমরা নভেম্বর সতর্কতা সমাবেশ। আমি বেশি কিছু আর বলবো না, আমরা স্পষ্ট একটা কথা জানিয়ে দিতে চাই, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে গতকালকে যে বর্বরচিত, যে কুরুচিপূর্ণ স্লোগান দেওয়া হয়েছে, সেটি অবশ্যই নুরুল হক নূরকে প্রমাণ করতে হবে। অ্যাডভোকেট তাজুল ইসলাম ভুলে গেলেও বাংলাদেশের ছাত্র জনতা ভুলবে না। সেটি প্রমাণ না করলে অবশ্যই নুরুল হক নূরকে আইনের কাঠগড়ায় দাঁড়াতে হবে।